নমস্কার, আমার সুপ্রিয় ছাত্রছাত্রী। আর সুপ্রিয় ছাত্রছাত্রী বলতে আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১০ম শ্রেণীর ২য় সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। কারণ ইতিমধ্যে আমার অসংখ্য ছাত্রছাত্রী যারা বাইরে আছে, আমাদের পাঠকেন্দ্রের বাইরে, শিশির কবিতা পাঠকেন্দ্রের বাইরে আছে এবং শিশির কবিতা পাঠকেন্দ্রে বেশ কিছু ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা আমাকে যে কথাটি তারা বলেছে অকপটে যে, "স্যার, আমাদের যে কবিতাটি আছে অর্থাৎ অভিষেক, সেই কবিতাটি আরেকবার বুঝিয়ে দিন। আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। আমাদের কোর্সও শেষ হয়ে গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে, বাংলা। আর তার মধ্যে আমরা এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি।" মাইকেল মধুসূদন দত্ত ১৯২৪ সাল জন্মগ্রহণ করেছিলেন। আর ১৯৭৩ সালে তিনি পরলোকগমন করেন। এর মধ্যে তিনি একটি অন্যতম কাব্য রচনা করলেন। কাব্যটি হল মেঘনাদ বধ। আর সেই মেঘনাদ বধ কাব্যের ৯টি স্বর্গ আছে। ৯টি স্বর্গের মধ্যে তোমাদের প্রথম স্বর্গটি পাঠ্য এবং প্রথম স্বর্গের কিছু অংশ। সেই কারণে আমরা আলোচনার শুরুতেই বলছি, কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যাংশের প্রথম স্বর্গের খণ্ডাংশ আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর সেই আলোচনা করার আগে আমরা যে কথাটা বলে রাখি, মেঘনাদ বধ কাব্য যখন কবি রচনা করতে বসলেন, তিনি তার কুল দেবতাকে পদস্পর্শ করে তিনি জানালেন, "গাইব মা বীর রসে ভাসি এ মহাগীত।" অর্থাৎ কবি প্রথমে ঘোষণা করলেন যে এই যে মহাকাব্য তিনি রচনা করতে বসেছেন, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যখানি, তিনি এই কাব্যখানি রচনা করবেন বীর রসে। কিন্তু প্রথম স্বর্গের শুরুতেই, অর্থাৎ অভিষেক নামক যে প্রথম স্বর্গ, সেই স্বর্গের শুরুতেই আমরা দেখছি লঙ্কাপুরীতে একটা শোকের বার্তা। আর সেখানে আমরা দেখছি লঙ্কাপুরী বিধ্বস্ত হয়ে পড়েছে। কারণ এখানে আমরা দেখছি স্বর্গের শুরুতেই আমরা পেলাম রাবণপুত্র বীরবাহুর মৃত্যুর সংবাদ। এই মৃত্যুর সংবাদ নিঃসন্দেহে আনন্দের নয়, নিঃসন্দেহে বীরত্বের নয়। এই মৃত্যুর সংবাদ বয়ে আনে একটা করুণ আবহাওয়া। আর সেই মৃত্যুর সংবাদ পেলেন আমাদের ইন্দ্রজিৎ প্রমোদ কাননে। এই প্রমোদ কাননে তখন ইন্দ্রজিৎ এক সুন্দর বিলাসী সজ্জায় নারীর সঙ্গ নিয়ে তিনি আনন্দের সময় কাটাচ্ছেন। আর সেই সময়ে আমরা দেখলাম ছদ্মবেশী দেবী লক্ষ্মী স্বয়ং ইন্দ্রজিতের সামনে এসে তিনি জানালেন তার দাদা অর্থাৎ বীরবাহু মৃত্যুর সংবাদ। শুধু তাই নয়, তিনি আরও জানালেন যে তার দাদা মৃত্যুর জন্য, মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার পিতা অর্থাৎ রাবণ তিনি যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছে। আর এরূপ খবর পেয়ে বীরবাহু তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন। কারণ তার দাদা ইতিমধ্যে মারা গেছে, আর তিনি প্রমোদ কাননের নারীর সঙ্গ নিয়ে এক সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। আর এই খবরটি পেয়ে, এই আবহের মধ্যে এই খবরটি পেয়ে ইন্দ্রজিৎ তার গলা থেকে তার মালাটি এবং সমস্ত বেশ তিনি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। অতঃপর আমরা দেখছি যে এই যে নিজেকে ধিক্কার দিলেন, ধিক্কার দিয়েও কিন্তু তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি। কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন তিনি যুদ্ধে যাবেন। আর যুদ্ধে যাওয়ার মানসিকতা তিনি যখন তৈরি করলেন, যুদ্ধ যাওয়ার জন্য তিনি যখন প্রস্তুতি নিলেন, সেই সময় দেখি ইন্দ্রজিতের স্ত্রী অর্থাৎ প্রমীলা ইন্দ্রজিতের পথ আঁকলে দাঁড়িয়ে আছেন।
কারণ তার একমাত্র স্বামী, এই স্বামীর যদি কোনো অকল্যাণ হয়, কোনো যদি দুর্ঘটনা ঘটে যুদ্ধে, তাহলে তিনি এই প্রাণটা কিভাবে রাখবেন, কিভাবে নিজেকে তুলে ধরবেন, কিভাবে নিজের অস্তিত্বটা রাখবেন, তিনি কি নিয়ে থাকবেন? এই ভাব যখন তার মনের মধ্যে এসেছে, তার প্রমীলার মধ্যে এসেছে, তখন প্রমীলা ইন্দ্রজিতের পথ আঁকলে দাঁড়িয়ে থাকে। কিন্তু ইন্দ্রজিৎ এই সময় তার স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলে তিনি বললেন, আমি রামচন্দ্রকে বধ করে আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব, আমি থাকবো না বেশি দিন। সুতরাং রক্ষ কুলবধূ আমাদের প্রমীলা, তার ভয় তার মনের মধ্যে নেই। তাই অবশেষে ইন্দ্রজিৎকে যুদ্ধে যাওয়ার জন্য যে পথ আঁকলে দাঁড়িয়েছিল প্রমীলা, সেই পথ তিনি ছেড়ে দিলেন। তিনি বলছেন, রক্ষ কুলবধূ আমি কি ডরাই সখী, অর্থাৎ এই কথা কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন। অবশেষে এই প্রমীলার পথ অতিক্রম করে, বন্ধনের পথ, মায়া বন্ধনের পথ তিনি অতিক্রম করে সোজা চলে গেলেন পিতা রাবণের কাছে, এবং এই দ্রুত গতিতে এই লঙ্কাপুরীতে তিনি তার পিতার কাছে তিনি চলে গেলেন। পিতাকে তিনি করজোড়ে আবেদন করলেন যে, পিতা আমি যুদ্ধক্ষেত্রে যাব আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু তিনি তো পঙ্কজ রবি, আমাদের ইন্দ্রজিৎ লঙ্কার রবি। এখানেও কিন্তু রাবণের মনে একটা আতঙ্ক ছিল, তিনি যেতে দিতে নারাজ আমাদের ইন্দ্রজিৎকে। কিন্তু ইন্দ্রজিৎ দৃঢ় প্রতিজ্ঞ, কঠোর চিত্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে দাদার মৃত্যুর প্রতিশোধ তিনি গ্রহণ করবেন। আর এরূপ মানসিকতা দেখে রাবণ কিন্তু তাকে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু সময়টা ছিল সন্ধ্যা কিংবা রাত, আর এই সন্ধ্যা বা রাতে যুদ্ধে যাওয়ার কোনো রীতি নেই, নিয়ম নেই, সংস্কার নেই। তাই তিনি সেই মুহূর্তে সৈন্যদলের, অর্থাৎ রাক্ষস সেনাদলের সেনাপতি হিসাবে ইন্দ্রজিৎকে নিযুক্ত করলেন, অর্থাৎ তার এখানে অভিষেক হল। সেনাপতি তিনি অভিষিক্ত হলেন। হওয়ার পরে তিনি যুদ্ধে যাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করলেন। আর আমাদের এই অংশটি, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের প্রথম যে স্বর্গ, তার নাম অভিষেক। তোমাদের প্রশ্ন আছে এই প্রথম স্বর্গের নামকরণের সার্থকতা। এটা যদি কলেজ স্তরে এই প্রশ্নটা আসে, তবে এখানে অভিষেক কথার অর্থ মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের সৈন্যদলের সেনাপতি হিসাবে অভিষিক্ত করা এবং সেখানে বসানো, অর্থাৎ তিনি সেনাদলের সেনাপতি হলেন। এটাই হচ্ছে আমাদের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের একটা খণ্ডাংশের অভিষেক নামক যে স্বর্গ, সেই স্বর্গের একটি খণ্ডাংশ আমাদের, অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য। আশা করছি আমরা এই যে অভিষেক যে খণ্ডাংশ অংশটি তোমাদের কাছে তুলে ধরলাম, আমরা তুলে ধরতে পেরেছি। আর যদি না পারি, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে যে আমাদের কোন জায়গায় অসঙ্গতি আছে। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রেখে আমরা আজকের এই ভিডিওটা শেষ করতে পারি। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমাদের শিষ্য কবিতা পাঠকেন্দ্রে অফলাইন এবং অনলাইন দুটি পর্যায়ে কিন্তু ছাত্রদের কিন্তু পড়ানো হয়, অর্থাৎ পাঠদান দেওয়া হয়। যদি ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টস বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজ আমরা এখানে রাখছি, আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।